গতকালকে যে ভিডিওটা করা হয়েছিল কি এক কারণে মেবি সাম গ্লিচ যে কারণে ভিডিওটা কোনো রকমেই আপলোড করা গেল না, কোনো রকমেই কিছু দূর আপলোড হয় আবার চলে যাচ্ছে। সো আবার নতুন করে ভিডিও করতে হচ্ছে আজকে শুক্রবার, যাতে ক্লাসটা এক্সট্রা না, তোমাদের শিডিউল ক্লাসটা যাতে মিস না যায়। ওকে, সো কথা না বলে কাজে চলে আসি। আমরা গত ক্লাসে দেখছিলাম যে ইনডাইরেক্ট টু ডিরেক্ট কয়েকটা প্যাসেজ দেখেছিলাম এবং তোমাদের কারো কারো কিছু প্রশ্ন ছিল, সে প্রশ্নগুলোর আনসার দিয়েছি। শুধু একজনের একটা প্রশ্নের আনসার দেয়া হয়নি মানে কি, সে প্রশ্ন করেছে, আমি তাকে একটা কাজ করতে বলেছি, এরপর সে আলেমুল গায়েব হয়ে গেছে। আলেমুল গায়েব মানে হচ্ছে সে হাওয়া, নাই কোনো রিপ্লাই, নাই কোনো কিছু। সো আমি জানি না আসলে কোন টাইপের স্টুডেন্ট। আমি স্যারকে একটা প্রশ্ন করলাম, স্যার উল্টো আমাকে একটা প্রশ্ন করলো, তাহলে আমাকে প্রশ্নটার উত্তর দিতে হবে, না করে জাস্ট গায়েব। প্রশ্ন করছিল আমাকে প্যাসেজ নাম্বার 22, প্যাসেজ নাম্বার 23 এর একদম লাস্ট লাইনটা, একটা লাইন ছিল এরকম যে আই অ্যাডেড দ্যাট I had to wait for him for that reason. এবং আমি আনসার দেখানোর সময় আমি বলছিলাম যে এই হ্যাড টুটাকে চেঞ্জ করবে না, এটাকে ইনভার্টেড কমার মধ্যেই রাখবা। ওকে, এবং হ্যাড টুই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। হ্যাড টু থাকবে, কোনো চেঞ্জ হবে না। পার্সন এটা কার মতো কথা ছিল, লুকিং অ্যাট মি। ওকে, আই হ্যাড টু, ইনভার্টেড কমা যদি আগে থাকে আগে হবে, পরে থাকলে পরে হবে, যা হবে। আই হ্যাড টু ওয়েট ফর হিম ফর দ্যাট রিজন। সো এইভাবে, অর্থাৎ এই হ্যাড টুকে আমি চেঞ্জ না করে হুবহু বসাতে বলেছিলাম, এবং সাথে সাথে কারণও বলেছিলাম, কারণ পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে যাচ্ছে। তোমার আগের দুইটা লাইনও, আমি আমার বন্ধুর বাসায়, বাবা আমাকে জিজ্ঞেস করছো কী ব্যাপার তুমি ঘুরছো কেন, তখন আমি বলছিলাম যে না, আমি আসলে আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম, এখন আমার বন্ধু বাসায় ছিল না, আমার একটা জরুরি কী দরকার জানি ছিল, তার থেকে একটা বই ধার করার দরকার ছিল, এবং সেজন্য আমাকে অপেক্ষা করতে হয়েছিল। তাহলে এই ঘটনাগুলো সব পাস্ট। সে যে অপেক্ষা করেছে, এই অপেক্ষা করাটাও কোথায় ছিল, পাস্ট টেন্সে, কারণ এখন সে কোথায় চলে আসছে, বাবার কাছে চলে আসছে বা বাসায় চলে আসছে। তাহলে আমাকে পুরো ঘটনাটা কোথায় দিতে হবে, পাস্ট টেন্সে দিতে হবে। এখন সেই জন্য এই পাস্ট টেন্সে যে দেওয়ার জন্য হ্যাড টুটাকে আমাকে কি রাখতে হলো, হ্যাড টুই রাখতে হলো। বুঝতে পেরেছি। অ্যান্ড ওর প্রশ্ন ছিল যে স্যার এটা হ্যাড টুটা মাস্ট করলেন না কেন। যদি আমি হ্যাড টুটাকে মাস্ট করি তখন লাইনটা কীরকম হবে দেখো তো, আই মাস্ট ওয়েট ফর হিম ফর দ্যাট রিজন। তাহলে এই যে মাস্ট দিব, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই মাস্টের বাংলাটা এবার কি দাঁড়াবে। যদি আমি এখানে মাস্ট ইউজ করি তাহলে বাংলাটা কি দাঁড়াবে, আমি তাকে দুইটা সেন্টেন্সই দিয়েছি, আই হ্যাড টু ওয়েট ফর হিম ফর দ্যাট রিজন অ্যান্ড আই মাস্ট ওয়েট ফর হিম ফর দ্যাট রিজন। আমি দুইটা সেন্টেন্স লিখে তাকে জিজ্ঞেস করলাম যে বাংলা অনুবাদটা কি হবে আমাকে দাও, এবং এই বাংলা অনুবাদ জিজ্ঞেস করার পর সে মোটামুটি ওই যে বললাম আলেমুল গায়েব হয়ে গেল। ওকে, কোনো আনসার নেই। এবার আমার প্রশ্ন হচ্ছে, দেখো দুটার বাংলা কি হয়, আই হ্যাড টু ওয়েট ফর হিম ফর দ্যাট রিজন, আমাকে তার জন্য অপেক্ষা করতে হয়েছিল, পাস্ট। আই মাস্ট ওয়েট ফর হিম, নর্মালি মাস্ট আমরা ইউজ করি প্রেজেন্ট টেন্সে, আই মাস্ট ওয়েট ফর হিম ফর দ্যাট রিজন, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে, অবশ্যই অপেক্ষা করব, বা অবশ্যই অপেক্ষা করব, মাস্ট না, আই মাস্ট গো, বাংলা কি, আমাকে যেতেই হবে। তাহলে আমাকে যেতে হবে, করতে হবে, এগুলো সব কখন বুঝায়, নিয়ার ফিউচার, পাস্ট টেন্স তো না। কিন্তু আমার পুরো প্যাসেজটা কোন টেন্সে যেতে হচ্ছে, পাস্ট টেন্সে, তাই এখানে মাস্ট ইউজ করা যাবে না, হ্যাড টুটাকে হ্যাড টু রাখতে হচ্ছে। সো
যখন কোনো প্রশ্ন করো উত্তর পাওয়ার পর, এটা হচ্ছে ভদ্রতা, ম্যানার্স, যে থ্যাংক ইউ বলা। তোমাদের অনেকের মধ্যে আছে এটা, অনেকেই আছে যে আনসার পাওয়ার পর বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার এগুলো বলে। আবার অনেকে আছে উত্তরটা জেনে খাওয়া হয়ে গেল, কিংবা তাকে যদি উল্টো আমি কোনো প্রশ্ন করি সে কোনো রিপ্লাই আর দেয় না। এভাবে পড়ালেখা শেখা যায় না, পড়ালেখার কথা বাদ দাও, এভাবে ম্যানার্স শেখা যায় না। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম, ম্যানার্স। অর্থাৎ আমরা ভদ্রতা শিখছি না। যা হোক, হ্যাড টুটাকে হ্যাড টু রাখতে হবে, এটাকে মাস্ট করা যাবে না। এটা গেল কথা। এবার আজকে আমরা সেই সব প্যাসেজগুলো বা সেই সব লাইনগুলো দেখব, যে প্যাসেজ কিংবা লাইনগুলো ঝামেলা মানে কীরকম জানো, যে কোনো না কোনো প্যাচ আছে, কোনো না কোনো প্যাচ আছে। এবার ফার্স্ট যে ঝামেলা, প্রথমে আমি আমার ঝামেলাগুলো চুকিয়ে ফেলি, তারপর মানে আমার যেখানে মনে হচ্ছে এই লাইনটাতে একটা ঝামেলা আছে বা এই প্যাসেজটাতে একটা ঝামেলা আছে, এই ঝামেলাগুলো প্রথমে আমি চুকিয়ে ফেলি, তারপর তুমি তোমার প্রবলেমগুলো বলবা। ওকে, ফার্স্ট যে ঝামেলাটা আমার আছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে নাম্বার থ্রিতে কী আছে দেখো, জিম ডার্লিং cried Della, don't look at me this way, don't look at me this way. Okay, I had don't look at me this way, এটা কি কমা দিয়েছে? হ্যাঁ, কমা। ডোন্ট লুক এট মি দিস ওয়ে, কমা, আই হ্যাড মাই হেয়ার কাট অফ, and sold it because I could not have lived through Christmas without giving you a present. এখানে কোনো চেঞ্জ হবে না, তাই এগুলো এমনি বসে দিলাম, without giving you a present. I just had to do it. সে, এখানে পাংচুয়েশনের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, ক্যাপিটাল লেটার হবে। সে ম্যারি ক্রিসমাস and be happy না, and let's be happy, আচ্ছা, এখানে একটা কারেকশন আছে, একটু বলি। এই যে একটা কমা পড়েছে না, এই কমা, এটা আসলে কমা না, এটা ফুল স্টপ হবে, এই জায়গাটায় ফুল স্টপ হবে। ডোন্ট লুক এট মি দিস ওয়ে, ফুল স্টপ। এরা যে পাংচুয়েশন ভুল করেছে তার বড় প্রমাণ হচ্ছে, তুমি দেখো লাস্ট লাইনে অ্যান্ডের আগেও একটা কমা বসিয়ে দিয়েছে, কনজাংশনের আগেও একটা কমা দিয়েছে, সো এটা হতে পারে না। আচ্ছা, এই গেল প্যাসেজ। তোমাকে একটু বলতে হবে যে জিম অ্যান্ড ডেলা ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং ডেলা জিমের ঘড়ির জন্য বেল্ট কিনতে, জিমের একটা ঘড়ি ছিল যে ঘড়িটা সে পকেটের মধ্যে রাখতো এবং সেটা সে তার পূর্বপুরুষ থেকে পেয়েছিল, আর এই ঘড়িটা ছিল খুবই দামি। আর সেই ঘড়িটার জন্য সে করতো কি, ঘড়িটা বেল্ট ছিঁড়ে গিয়েছিল, তাই সে গোপনে পকেটের মধ্যে ঢুকিয়ে রাখতো, আর যখনই তার ফ্রেন্ডদের সামনে সে থাকতো, সময় দেখতে হলে সে লুকিয়ে লুকিয়ে সময় দেখতো। তাই ডেলা চিন্তা করছিল অনেকদিন ধরে যে জিমের ঘড়ির জন্য একটা বেল্ট কিনবে। এখন ডেলার কাছে কোনো টাকা ছিল না, সে অল্প বিস্তর টাকা জমিয়েছে, কিন্তু সেটা বেল্ট কেনার জন্য যথেষ্ট না। তাই সে $1.87 মনে হয় সে জমিয়েছিল। তাই সে তার অনেক লম্বা চুল ছিল, যে লম্বা চুলগুলো নিয়ে সে খুব গর্ব করতো এবং সবাই তাকে হিংসা করতো এই চুলের জন্য। জিমও তার লম্বা চুলগুলো খুব পছন্দ করতো। সো ডেলা এই লম্বা চুলগুলো বিক্রি করে দেয়, বাইরের দেশে চুল বিক্রি হয়,
কেটে বিক্রি করে। আমরা তো নাপিতের দোকানে দান করে দিয়ে চলে আসি বা পার্লারে দান করে দিয়ে চলে আসি না, ওরা দান করে না, ওরা চুল বিক্রি করে, যেখান থেকে পরবর্তীতে উইগ তৈরি করা হয়, পরচুলা বা নকল চুল তৈরি করা হয়। কেমন? সো ডেলা $20 দিয়ে তার চুলগুলো বিক্রি করে দিয়ে আসে, এবং আসার পর সে জিমের জন্য একটা চেন কিনে নিয়ে আসে, ঘড়ির চেন কিনে নিয়ে আসে। এবার ডেলা খুব ভয় পায় যে জিম এখন কি বলবে, কারণ তার চুল ছোট হয়ে গেছে আর জিম চুলগুলো খুব পছন্দ করতো। তখন ডেলা ভয় পাচ্ছিল যে জিম হয়তো তাকে বকা দিবে, এই যে চুল কেটে ফেলেছে এটার জন্য বকা দিবে। তাই ডেলা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। এমন সময় জিম আসলো, সিঁড়ি দিয়ে বেয়ে জিম ঘরে আসলো, আর সিঁড়িতে পায়ের শব্দ যখন পেলো তখনই ডেলা মোটামুটি ভয়ে অর্ধেক হয়ে গেছে। আর যখনই জিম দরজাটা খুলে তাকিয়ে রইল ডেলার দিকে অবাক দৃষ্টিতে, তখন ডেলা ভাবলো যে সে যে চুল কেটে ফেলেছে সেজন্য জিম হয়তো তাকে বকাঝকা করবে বা মন খারাপ করেছে, সামথিং লাইক দ্যাট। ওকে, আর এটা খুব ভীষণ রোম্যান্টিক একটা স্টোরি। এটা জিম অ্যান্ড গল্পটার নাম ছিল দ্য গিফট অফ দ্য ম্যাজাই। দ্য গিফট অফ দ্য ম্যাজাই। ম্যাজাই শব্দটা ম্যাগাস শব্দ থেকে আসে, MAGUS। ম্যাগাস মানে জ্ঞান, উইজডম, আর ম্যাজাই মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। ওকে, সো ও হেনরি নামক একজন লেখকের, ও হেনরি নামক একজন লেখকের দ্য গিফট অফ দ্য ম্যাজাই গল্পটা পড়তে পারো, খুব মজার একটা গল্প, খুব সুন্দর একটা গল্প। সো দ্য গিফট অফ দ্য ম্যাজাই গল্প থেকে এই প্যারাটা নেওয়া হয়েছে। সো জিম যখন দরজা দিয়ে ঘরে ঢুকে, স্যার আমি এত কথা কেন বলছি, কারণ তোমাকে যদি ব্যাকগ্রাউন্ড জানা না থাকে তখন তুমি বুঝতে পারবা না যে গল্পটা কোত্থেকে কোথায় যাচ্ছে বা কোন ওয়ার্ড ইউজ করতে হবে। ন্যারেশন তো ওরা বলে ফেলেছে, কিন্তু তুমি যদি ব্যাকগ্রাউন্ড ধরতে না পারো তাহলে এই ন্যারেশন কারেক্ট আনসার কখনো করতে পারবে না। সো ডেলা ভয় পাচ্ছে এবং ডেলা ভয় পেয়ে বলছে, জিম ডার্লিং, ক্রাইড ডেলা, ডোন্ট লুক অ্যাট মি দিস ওয়ে, আমার দিকে এইভাবে তাকিও না। I had my hair cut off and sold it আছে, and sold it আছে and sold it because I could not have lived without giving you Christmas present. I just had to do it. Say Merry Christmas and let's be happy. আচ্ছা, এবার প্রথম প্রশ্ন হচ্ছে, পুরো কথাবার্তাগুলো সব কে বলে গেছে? ডেলা বলে গেছে। এখন ডেলা কি বলছে দেখো, জিম ডার্লিং, ডোন্ট লুক অ্যাট মি দিস ওয়ে। ওকে, I had my hair cut off and sold it because I could have not lived through Christmas without giving you a present. I just had to do it. Say Merry Christmas and let's be happy. Okay, তাহলে এবার সেন্টেন্সগুলো যুক্ত করার সময় আমাকে একটু ভাবতে হবে কোনটা যুক্ত করব। এখন দেখো, আমি যদি এই ডোন্ট লুক অ্যাট মি আর এটাকে যুক্ত করে দিই তাহলে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে দেখো, অ্যান্ড দিয়ে যদি যুক্ত করি, এখানে অলরেডি আরেকটা অ্যান্ড আছে, দেখছো এখানে একটা অলরেডি অ্যান্ড আছে। তাহলে আমি যদি এটাকে ওয়ান, এটার কথা বাদ দিই, এটা কি হবে পরে দেখাচ্ছি, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এভাবে ধরি, তাহলে একটু খেয়াল করো, ওয়ান সিম্পল সেন্টেন্স, টু কিন্তু কম্পাউন্ড, তাহলে থ্রি আবার সিম্পল সেন্টেন্স, ফোর কম্পাউন্ড। এখন যে কোনো এক জায়গায় তোমাকে ঝামেলাটা করতে হবে, কারণ এই ফোরটাকে তোমার আলাদা রাখতেই হবে। থ্রি আর ফোর যোগ করতে পারবা না, কারণ থ্রি এর সেন্টেন্সগুলো দেখো ইম্প্যারেটিভ। সে ম্যারি ক্রিসমাস, লেটসের জন্য আলাদা ওয়ার্ড আনতে হয়, তাহলে থ্রি আর ফোর অ্যাড করতে পারবে না। এদিকে তুমি চাইলে ওয়ান আর টু অ্যাড করতে পারো, কিন্তু সেটাও না করলে ভালো হয়। কেন বলছি, কারণ ওয়ান আর টু যখন তুমি অ্যাড করবা তখন এখানে একটা অ্যান্ড বসাবা, তাই তো, দুটো সেন্টেন্স যুক্ত করতে অ্যান্ড বসাবা। তাহলে ওয়ান আর টু এর মধ্যে কয়টা অ্যান্ড আসবে দেখ, এখানে একটা অ্যান্ড বসাবা, এখানে একটা অ্যান্ড বসাবা,
তাহলে টোটাল কয়টা অ্যান্ড হয়ে গেল? 2টা অ্যান্ড। এখন এরকম 2টা 3টে অ্যান্ড যখন একটা বাক্যে চলে আসে তখন বাক্যটা হয় গ্রামাটিক্যালি ওকে, কিন্তু শুনতে ভালো লাগে না, মনে হয় যেন লম্বা করছো শুধু শুধু বাক্যটাকে। সো বেটার হবে প্রত্যেকটা বাক্যকে আলাদা আলাদা করে দেয়া, আলাদা আলাদা। কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো পাবা, যেমন নাম্বার 2 একটা কম্পাউন্ড সেন্টেন্স, নাম্বার 4 একটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলোকে সেপারেট রাখার চেষ্টা করবা, এগুলোকে অন্য কোনো সেন্টেন্সের সাথে যুক্ত করবা না। ওকে, আচ্ছা, করতে পারো তুমি অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারো, সেক্ষেত্রে কী হবে সেটা দেখাবো, কিন্তু বিশ্লেষণে। ফার্স্টে আসো এই প্রবলেমটা সলভ করি। ডার্লিং, ডেলা কাকে বলছে? জিমকে বলছে। জিম হচ্ছে তার হাজব্যান্ড, ডেলা ওয়াইফ। ওকে, নাও ডার্লিং শব্দটা নিয়ে আমাদের অনেকের কি বলবো একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, কেউ কাউকে ডার্লিং ডাকলে আমরা একটু অন্য চোখে থাকি, আমার ডার্লিং ডাকছে, হ্যাঁ প্রেমিকা মনে হয়, প্রেমিক মনে হয় না। আসলে বাইরের দেশে মানে হচ্ছে পশ্চিমা দেশগুলোতে যে কোনো কাউকে তুমি ডার্লিং ডাকতে পারবা প্রিয় মানুষ হিসেবে। সেখানে তুমি যদি ইংলিশ মুভিগুলো দেখো, তারা দেখবে স্বামী স্ত্রী তারা পরস্পরকে ডার্লিং বলছে, বা মা বাবা সন্তানকে ডার্লিং বলছে, বা সন্তান মা বাবাকে ডার্লিং বলছে, কিংবা ভাই বোনকে ডার্লিং বলছে, বা বোন ভাইকে ডার্লিং বলছে, কিংবা ফ্রেন্ডকে ডার্লিং বলছে। সো তারা শব্দটাকে খুব ইজিলি নিয়েছে। ইজিলি মানে হচ্ছে কি, যে এটা প্রিয়, আমার যে কোনো প্রিয় মানুষকে আমি ডার্লিং ডাকতে পারি, যে কোনো প্রিয় মানুষকে। এখন তুমি যদি কাউকে রাস্তায় ডার্লিং ডাকো, তখন দেখবে আশেপাশে অনেকগুলো চোখ হয়ে গেছে, প্রবলেম, ঠিক আছে? কিন্তু ন্যারেশনটা কারা করছো, বা এটা কাদের ন্যারেশন করছো? এটা ন্যারেশন করছো তাদের, ইংরেজদের। তাহলে ন্যারেশনের আনসারটাও সেরকম হতে হবে। ওকে, আমি কেন এইসব কথাবার্তা বলছি, কারণ অনেকে করে কি, এই ডার্লিং শব্দটা দেখলে অ্যাড্রেসিং কথাটা নিয়ে আসে, অ্যাড্রেসিং, কিন্তু এখানে সম্বোধন নয়, এটা সম্বোধন নয়। আমরা তোমাকে দেখিয়েছিলাম না, যে বলছিলাম যে দোস্ত, বন্ধু, না এরকম করে আমরা বলি না ফ্রেন্ডদেরকে, দোস্ত যাবো না, না দোস্ত যাবো না, না ফ্রেন্ড না বন্ধু যাবো না, না এরকম বলি না। সো এরকম এই দোস্ত বন্ধু যেরকম ফ্রেন্ডের সিনোনিম, তার মানে আমরা যে অ্যাড্রেসিং করবো তা না। ডার্লিংও একই রকম শব্দ। ডার্লিং থাকলে তুমি অ্যাড্রেসিং লিখবা না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, কী লেখা যায়? আর ডার্লিংয়ের ব্যবহারটা দেখো, যদি সিনিয়র কেউ জুনিয়র কাউকে ডার্লিং ডাকে, যদি সিনিয়র কেউ জুনিয়র কাউকে ডার্লিং ডাকে, তাহলে ডার্লিং শব্দটার জন্য তুমি এই ওয়ার্ডটা ইউজ করবা, অ্যাফেকশনেটলি। এখন মা বাবা সন্তানকে ডার্লিং ডাকছে, অ্যাফেকশনেটলি। টিচার হয়তো স্টুডেন্টকে ডার্লিং ডেকেছে, অ্যাফেকশনেটলি। বড় ভাই বোন হয়তো ছোটো ভাই বোনকে ডার্লিং ডেকেছে, অ্যাফেকশনেটলি। বয়োজ্যেষ্ঠ কেউ তার চেয়ে বয়সে ছোটো কাউকে ডাকলে কী আসবে? অ্যাফেকশনেটলি। আর যদি সেম ইয়ারের কেউ কাউকে ডার্লিং ডাকে, তাহলে সেটা হবে প্যাশনেটলি। যদি সেম ইয়ার, একই বয়সের কেউ, যেমন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অনেক সময় না তারা ডাকলে কি হয়ে যাবে? প্যাশনেটলি। ওকে, ইভেন যদি জুনিয়র কেউ সিনিয়র কাউকে ডাকে, ডার্লিং ডাকে, তখনও সেটা কি হয়ে যাবে? প্যাশনেটলি। তাহলে শুধু সিনিয়র জুনিয়রকে ডাকলে অ্যাফেকশনেটলি, আর বাকি দুইটার জন্য জুনিয়র সিনিয়র কাউকে ডাকলে, জুনিয়র সিনিয়রকে, এখন তুমি তোমার আম্মুকে ডাকছো, তুমি তোমাকে আম্মুকে বলছো নো ডার্লিং, এটা হবে না, দ্যাট ইজ তুমি প্যাশনেটলি বলছো তাকে, কেমন? আর যদি সেম ইয়ার হয় তাহলেও সেটা প্যাশনেটলি, যথেষ্ট আবেগের সাথে। আর যদি সিনিয়র জুনিয়র কাউকে বলে তাহলে অ্যাফেকশনেটলি। ওকে, এই জিনিসটা একটু মনে রেখো ডার্লিং শব্দটার জন্য। হ্যাঁ, তোমার অন্যরকম মতামত থাকতে পারে, তোমার মতামত তোমার কাছে রাখো, আমার মতামতটা আমি দেখালাম। আচ্ছা, তাহলে জিম ডার্লিং ক্রাইড ডেলা। এখন ক্রাইড মানে কি? চিৎকার করছে? ক্রাইড মানে কি? কান্না করছে? না, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমার স্কিপ করতে হবে। হ্যাঁ, এখন যদি কেউ ব্যথা পেয়ে কান্না করে তুমি কাউকে মেরেছো, হি ক্রাইড, তখন তুমি ক্রাইড শব্দটা ইউজ করবা, কারণ ওটা দ্বারা কান্না বোঝাচ্ছে। আর চিৎকারের জন্য শাউটেড আছে, ক্রাইড হবে না, কেমন? সো এই ক্রাইডটার কোনো ইউজ করবা না। ওকে, তাহলে কি করব?
ডেলা, না টোল দিব না কেমন, কারণ আমি পরের লাইনটা যোগ করব, ডোন্ট লুকের লাইনটা যোগ করব, ডোন্ট লুকের লাইনটা যোগ করব। তাহলে যেহেতু ডোন্ট নেগেটিভ আছে আমরা ফরওয়ার্ড দিয়ে করব। ডেলা ফরবেড জিম প্যাশনেটলি। ডেলা ফরবেড জিম প্যাশনেটলি। এবার যেহেতু তুমি ফরবেড ইউজ করছো, ফরবেড, তাহলে টু চলে আসবে, টু লুক at her that way, to look at her that way, ফুল স্টপ। ওকে, আচ্ছা এবার এই জায়গাটা ফরবেড না দিয়ে তুমি টোল দিয়ে করতে পারো। ডেলা টোল জিম পেশেন্টলি নট টু লুক এট, ওটা আমাকে আবার জিজ্ঞেস করতে হবে স্যার এটা কি হবে, আরে বাবা হবে কি না আমার যেতে ভালো তুই জানিস, তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন। হোয়াট এভার, ফরবেড দিলে টু লুক, আর যদি টোল দাও নট টু লুক, এভাবে দিচ্ছ। তাহলে ডেলা ফরবেড জিম পেশেন্টলি টু লুক এট হার দ্যাট ওয়ে। এবার তুমি চাইলে অ্যান্ড দিয়ে বসে দিতে পারো, অ্যান্ড শি হ্যাড হেয়ার কাট অফ অ্যান্ড সোল্ড ইট ব্লা 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 ব্লা, চলে যেতে পারো। ওকে, এবার প্রশ্ন হচ্ছে স্যার অলরেডি তুমি এখানে একটা অ্যান্ড বসাবা, এখানে একটা অ্যান্ড বসাবা, বসানোর পর তারপর তুমি শি হ্যাড অ্যান্ড শি হ্যাড এইভাবে তুমি চালিয়ে যাচ্ছ। ওকে, তাহলে মাঝখানে গিয়ে আরেকটা অ্যান্ড চলে আসবে না? একে তো সেন্টেন্সটা লম্বা হচ্ছে, তার উপর দুইটা অ্যান্ড চলে আসছে, তাই এই জিনিসটা শুনতে ভাল লাগে না। তাই কম্পাউন্ড সেন্টেন্স বলে দ্বিতীয় সেন্টেন্সটাকে তুমি আলাদা করে দাও। আর সেন্টেন্স যুক্ত করার তো অনেক নিয়মই আমরা জানি। ওকে, ফুল স্টপ। শি অ্যাডেড দ্যাট, শি অ্যাডেড দ্যাট, কারণ আগেও একটা বলেছে এখন আবার বলছে শি অ্যাডেড দ্যাট, আইটা কি হয়ে যাবে শি। শি হ্যাড মাই হেয়ার কাট অফ, হ্যাড কাট আছে না, চেঞ্জ হবে না, হ্যাড থাকলে তো ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ হয় না। শি হ্যাড হা, she had her hair cut off and সোলটা সোল রাখছি। কেন সোল রাখছি? ব্যাপারটা হয়েছে কি দেখো, আসলে এই হ্যাড শব্দটা দিয়ে এই কাটটাকেও কন্ট্রোল করছে, এই সোলটাকেও কন্ট্রোল করছে। অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট। হ্যাড কাট, আই হ্যাড কাট অফ, আই হ্যাড কাট, পাস্ট পারফেক্ট, অ্যান্ড হ্যাড সোল্ড, অ্যান্ড হ্যাড সোল্ড ইট। তাহলে এই সেন্টেন্সটা আই হ্যাড কাট অফ অ্যান্ড হ্যাড সোল্ড ইট, এই বাক্যটাকে তারা করেছে কি দুইবার হ্যাড ইউজ না করে একটা হ্যাডকে কেটে দিয়েছে। আই হ্যাড কাট অফ অ্যান্ড সোল্ড ইট এইভাবে করেছে। কম্পাউন্ড করার সময় তুমি জানো যে সাবজেক্ট একই হলে এবং ভার্ব একই থাকলে আমরা অনেক সময় কেটে দিই। যেমন আই ওয়াজ গোয়িং দেয়ার অ্যান্ড আই ওয়াজ রিডিং, আই ওয়াজ গোয়িং দেয়ার অ্যান্ড আই ওয়াজ রিডিং, আই ওয়াজ গোয়িং দেয়ার অ্যান্ড রিডিং, এভাবে আই ওয়াজ গোয়িং দেয়ার অ্যান্ড রিডিং এভাবে করি আমরা, বা আই ওয়াজ গোয়িং অ্যান্ড রিডিং ডে এভাবে করতে পারি। তাহলে খেয়াল করো আই ওয়াজ গোয়িং দেয়ার অ্যান্ড রিডিং, এটাই বেটার। তাহলে আই ওয়াজ গোয়িং অ্যান্ড আই ওয়াজ রিডিং, দ্বিতীয় সেন্টেন্সে যে আই ওয়াজ আছে তুমি সেটাকে বাদ দিয়ে দিচ্ছ, আই ওয়াজ গোয়িং দেয়ার অ্যান্ড রিডিং, এটাই তো, তাই তো? তাহলে একই রকমভাবে এখানে যখন হ্যাড কাট অফ, হ্যাড সোল্ড, দুইটা হ্যাড চলে আসলো, তাহলে দ্বিতীয় হ্যাডটা কেটে দিচ্ছ, তখন তুমি সেন্টেন্সটা কীরকম করে দিচ্ছ, আই হ্যাড কাট অফ অ্যান্ড সোল্ড ইট। তোমার কনফিউশন লাগতে পারে কারণ সোল্ডের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল সেম, সেজন্য তুমি কনফিউজড হয়ে যেতে পারো। আসলে এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ করেছে, সো এই হ্যাডটা দিয়ে কাজটা চলছে, সেজন্য তুমি আর কোনো চেঞ্জ করবা না। এই প্যাসেজের এই হচ্ছে প্যাচ। অনেকে করে কি আই হ্যাড কাট মাই হেয়ার কাট অফ অ্যান্ড হ্যাড সোল্ড ইট লিখে দেয় এবং কাটা খাবে। অ্যান্ড সোল্ড ইট, ইট কখনো চেঞ্জ হয় না। অনেকে বলে যে ইট দ্যাট হয় না, দিস থাকলে দ্যাট হয়, ইট কখনো চেঞ্জ হয় না। তাহলে শি অ্যাডেড দ্যাট শি হ্যাড হার হেয়ার কাট অফ অ্যান্ড সোল্ড ইট বিকজ এগুলো চেঞ্জ করতে পারবে না তো, তাই তো? কারণ কুডের কখন চেঞ্জ হয় না, বিকজ শি কুড নট হ্যাভ লিভড, যা আছে সব বসে যাবে প্রেজেন্ট।
present. I just had to do it. Again, she also, but again added that, she also added that she just had to change হবে না, she just had to do it, she just had to do it গেল। এরপর লাইনটা she এই সে, ওকে। এর আগেরগুলো কিন্তু সব অ্যাসার্টিভ ছিল, এর আগেরগুলো সব অ্যাসার্টিভ, এখন ইম্পারেটিভ চলে আসছে, ওকে। তাহলে এখন টোল দিয়ে শুরু করবা, অথবা ফার্দার টোল দিয়ে করতে পারবা, বা অ্যাগেন টোল দিয়ে করতে পারবা, যে কোনো একটা দিয়ে করতে পারবা। আমি শুধু টোল দিয়ে করছি। she told him to say Merry Christmas, to say Merry Christmas and a let's মানে let us, and propose that আস মানে হচ্ছে তারা, and propose that they should be happy, and propose that they should be happy। তাহলে এই হচ্ছে পূর্ণাঙ্গ আনসার। এবার এর মধ্যে তোমার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো, সেটা তোমার ইচ্ছা, ওকে। বাট এটা ছাড়া আর কোনো কার্ড আনসার হবে না। এখন আমি চাইলে এখানে মাঝখানে একটা অ্যান্ড দিয়ে শি অ্যাডেড দ্যাট এটা বাদ দিয়ে দিতে পারি, তখন জিনিসটা হবে এরকম, ডেলা ফরবেড জিম পেশেন্টলি টু লুক এট হার দ্যাট ওয়ে অ্যান্ড শি হ্যাড হার হেয়ার কাট অফ অ্যান্ড সোল্ড ইট বিকজ শি হ্যাড ব্লা ব্লা ব্লা। তাহলে কত লম্বা একটা লাইন হচ্ছে, আর অ্যান্ড দ্বারা কীভাবে যুক্ত হচ্ছে তাই দেখো। তাহলে এই প্যাসেজ থেকে আমরা দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে ডার্লিং শব্দটার ব্যবহার শিখবো, কে কখন ডার্লিং ইউজ করলে কিওয়ার্ড ইউজ করবো। আর দ্বিতীয় যেটা শিখবো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সগুলোর সাথে কখনো অন্য সেন্টেন্সকে অ্যাড করবো না, কারণ কম্পাউন্ডের মধ্যে অলরেডি একটা অ্যান্ড আছে, সেখানে এক্সট্রা কোনো অ্যান্ড আনবো না, ওকে। দ্যাটস অল, ফাইনাল। এটা গেল প্যাসেজ নাম্বার 3, প্যাসেজ নাম্বার 3। এরপর আমাদের আরেকটা ঝামেলা হবে প্যাসেজ নাম্বার 4-এ। প্যাসেজ নাম্বার 4 না, সরি 5, প্যাসেজ নাম্বার 5-এর মধ্যে দেখো, স্যার হি সেড উড ইউ প্লিজ হেল্প মি। অফকোর্স মানে হচ্ছে টিচার তাকে এনশিওর করবে, ওকে, এনশিওর করবে যে ওকে এটা রাজি আছি। অফকোর্স আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ইউর ক্লাস ইয়েস্টারডে অ্যান্ড কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন ইউ টট। স্টুডেন্ট বলছে অ্যাবসেন্ট ছিলাম, আমি বুঝতে পারি নাই। ওকে, ইফ ইউ আর ফ্রি আফটার দিস ক্লাস মিট মি ইন দ্য টিচার্স রুম, আই উইল হেল্প ইউ। এটা টিচারের কথা। এই লাইনটা একটু ঝামেলা করবে। এই লাইনটা আমি একটু বোর্ডে দেখাচ্ছি, কারণ এর আগে পরে যে লাইনগুলো আছে সেগুলো আশা করি তুমি পারবে। টিচার বলছে ওকে, if you are free after this class, if you are free after this class, if you are free after this class, meet me in the teacher's room. Meet me in the teacher's room. Okay, এরপর টিচার স্টুডেন্ট বলছে থ্যাংক ইউ, ওকে না, আই উইল হেল্প ইউ। আর একটা লাইন আছে, আই উইল, হ্যাঁ, ওকে, এটা টিচার লাইন। টিচারের আগের লাইনটা কি, এর আগের লাইনটা কী ছিল? I was absent from your class yesterday. I could not understand the lesson you taught. Okay, এটা বললো কে? স্টুডেন্ট, যে সে টিচারের পড়া বুঝতে পারে নাই। আর টিচার উঠে কি বলছে? ওকে, ওকে, if you are free after this class, meet me in the classroom. I will help you. ফার্স্টে ওকের জন্য আসো, তাহলে
দ্য টিচার, তুমি চাইলে, স্টুডেন্টটা কি বলেছে, আমি গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম তাই কিছু পড়া বুঝতে পারিনি, তখন টিচার বলছে ওকে ওকে, এটাই তো বলছে নাকি স্টুডেন্টটা? হ্যাঁ, আপনার কিছু পড়া আমি বুঝতে পারিনি, তাহলে দ্য টিচার টোল্ড দ্যাট ইট ওয়াজ ওকে। এখন এখানে অন্য কিছু ইউজ করতে পারবা না, দ্য টিচার অ্যানশিওর্ড হিম, দ্য টিচার অ্যাসিওর্ড হিম, কিছু ইউজ করতে পারবে না, কারণ স্টুডেন্ট কি বলেছে যে আমি পড়া বুঝতে পারি না, গত ক্লাসে আমি অ্যাবসেন্ট ছিলাম, আমি কিছু পড়া বুঝতে পারি নাই, তখন টিচার উঠে বলছে ওকে ঠিক আছে। ঠিক আছে মানে কি, এই যে তুমি বুঝতে পারো নাই ব্যাপারটা ঠিক আছে এটাই বুঝিয়েছে, তাহলে এখানে কোনো কিছু নিশ্চিত করাটা না, তাই আমাকে পুরো লাইনটা দিতে হলো, দ্য টিচার টোল্ড দ্যাট ইট ওয়াজ ওকে ওকে। এবং এবার আয় এই অংশটা, and added it was okay and এবার একটা জিনিস খেয়াল কর, এই if you are free after this class, এই অংশটা meet me in the teacher's room, এই অংশটা, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা if clause সেন্টেন্স, কিন্তু দ্বিতীয় অংশটা ইম্পারেটিভ। তাহলে এখন যদি তুমি এভাবে করো, দ্য টিচার টোল্ড দ্যাট ইট ওয়াজ ওকে অ্যান্ড ইফ হি ওয়াজ ফ্রি আফটার দ্যাট ক্লাস মিট হিম, মিলবে না, লাইনটা মিলবে না। সেক্ষেত্রে যেটা করতে হয়, যদি ইফ ক্লসের দ্বিতীয় অংশটা ইম্প্যারেটিভ হয়, ইফ ক্লসের দ্বিতীয় অংশটা ইম্প্যারেটিভ হয়, সেই অংশটাকে আগে নিয়ে আসো। ইফ ক্লসের দ্বিতীয় অংশটা যদি ইম্পারেটিভ হয় আগে নিয়ে আসো। দ্য টিচার টোল্ড দ্যাট ইট ওয়াজ ওকে অ্যান্ড, চাইলে টোল্ডও দিতে পারো, অ্যাডভাইসও দিতে পারো, যেহেতু আগে একবার টোল দিয়েছো তাই টোল না দিয়ে অ্যাডভাইস দিলে বেটার হয়। অ্যান্ড অ্যাডভাইসড হিম, এই লাইনটা, টু মিট হিম ব্র্যাকেটে টিচার ইন দ্য, আমি একটু সংক্ষেপে লিখলাম, ইন দ্য টিচার্স রুম ইফ হি ব্র্যাকেটে স্টুডেন্ট হি ওয়াজ ফ্রি আফটার দ্যাট ক্লাস। আচ্ছা, এই জায়গাটা খেয়াল কর, দ্য টিচার টোল্ড দ্যাট ইট ওয়াজ ওকে অ্যান্ড অ্যাডভাইস, যদি ক্লাসের পর তুমি ফ্রি থাকো তাহলে আমার সাথে দেখা করে এটা পরামর্শ দিয়েছে, ওকে, তাহলে এখানে অ্যাডভাইসও দিতে পারো, এখানে সাজেস্টেডও দিতে পারো, অ্যাডভাইস বা সাজেস্টেড যে কোনো একটা দিতে পারো। অ্যান্ড অ্যাডভাইস বা সাজেস্টেড হিম টু মিট হিম, এই ইম্পারেটিভের অংশটা আগে নিয়ে আসতে হচ্ছে, টু মিট হিম ইন দ্য টিচার্স রুম ইফ হি ওয়াজ ফ্রি আফটার দ্যাট ক্লাস। তাহলে এই জিনিসটা শিখে রাখ এখান থেকে, এই প্যাসেজ থেকে, যদি আমার ইফ যুক্ত বাক্যের দ্বিতীয় অংশটা বা ক্লজটা আমার ইম্প্যারেটিভে থাকে, ইফ ক্লজটা না অন্য ক্লজটা যদি আমার ইম্প্যারেটিভে থাকে, সেক্ষেত্রে ওটাকে আগে আনতে হবে। লেটস সি অ্যানাদার সেন্টেন্স, হি সেড টু মি, ইফ ইউ আর সিক go to a doctor. He said to me, if you are sick, go to a doctor. এখন এটাকে যখন তুই আনসার করবি তখন এভাবে করতে পারবি, হি অ্যাডভাইসড মি অথবা সাজেস্টেড মি, হি অ্যাডভাইস মি, ওকে, আর সাজেস্টেড হিম দিতে পারো। আচ্ছা, হি অ্যাডভাইস মি টু, ইম্পারেটিভের অংশটাকে আগে আনো, টু গো টু আ ডগ ইফ আই ওয়াজ সিক, এখন এটাকে যদি এভাবে করতে যাও, হি টোল্ড মি দ্যাট ইফ আই ওয়াজ সিক গো টু আ ডক্টর, হবে না। সো ওই ইম্পারেটিভের অংশটাকে আগে নিয়ে আসতে হবে, হি অ্যাডভাইস মি টু গো টু আ ডক্টর ইফ আই ওয়াজ সিক, ওকে। এই লাইনটাই এই প্যাসেজে করেছে। আর এই লাইনটা কী হবে, তাহলে গেল, হি অলসো অ্যাডেড দ্যাট দিয়ে করে দিতে পারো, হি অলসো অ্যাডেড দ্যাট হি উড হেল্প মি।
হি অলসো অ্যাডেড হি উড হেল্প মি। সো এটা ছিল 5 নাম্বারের আমার কাছে যেটা কঠিন মনে হয়েছে, 5 নাম্বারের। ওকে, আচ্ছা 6 নাম্বার দেখো, ওয়্যার ডু ইউ কাম ফ্রম আই আস্কড হিম, তুমি কোত্থেকে এসেছো, এটা পারবা ইন্টারোগেটিভ। ওকে, ফ্রম স্যান কার্লোস হি স্যাড অ্যান্ড স্মাইল, এই জায়গাটায় একটু দেখতে হবে। বোর্ড কোয়েশ্চেন্সগুলোকে এমনভাবে প্রশ্ন করবে যাতে তুমি 5-এ 2 বা 3 পাও, কিন্তু 5-এ যাতে 5 না পাও। অর্থাৎ যে সেন্টেন্সগুলো দিবে সেই সেন্টেন্সগুলোর মধ্যে একটা সেন্টেন্স এমনভাবে রেখে দিবে যেটা তুমি যদি খুব বেশি প্র্যাকটিস না করো বা খুব বেশি ভালো না বুঝো ন্যারেশন, তুমি যেন আনসার করতে না পারো, সেই ব্যবস্থা তারা করে দিবে। ওকে, আচ্ছা, ফ্রম San Carlos, he said and smiled now? He said and smiled. He said and smiled. হ্যাঁ, এই জায়গাটা কেন দেখাতে চাইছি। আচ্ছা, তারপর লাইনটাও লিখে দিই, কারণ ওটা তো একটা ঝামেলা আসবে। I was taking care of animals. I was taking care of animals. Full stop. I was taking care of animals. Okay. I stayed. You see, taking care of animals. I stayed. You see, taking care of animals. Animals. লাইনটা কি শেষ হয়েছে? I was the last one. আরও আছে, I was the last one. I was the last one. এরকম আরও আছে। ওকে, এবার প্রথমে ফ্রম স্যান কার্লোস, ওয়্যার আর ইউ ফ্রম, সে জিজ্ঞেস করলো। তাহলে হি আস্কড না, ওয়্যার ডু ইউ কাম ফ্রম, আই আস্কড হিম, সে আমাকে জিজ্ঞেস করছে। ওকে, আমি তাকে জিজ্ঞেস করছি। তাহলে এবার আনসারটা কী হবে? He answered that, where do you come from, তুমি কোত্থেকে এসেছো। তাহলে প্রশ্নটা প্রেজেন্ট টেন্স, where do you come from। তাহলে আমি যদি উত্তর দিতে যেতাম, আমি উত্তরটা কোন টেন্সে দিতাম? প্রেজেন্ট টেন্সে দিতাম। I come from, এভাবে বলতাম, I have come from বলতাম না। প্রশ্ন যদি আমাকে বলতো where have you come from, তখন আমার উত্তরটাও হতো I have come from। প্রশ্ন করেছে ওয়্যার ডু ইউ কাম ফ্রম, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে তোমার উত্তরটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আই কাম ফ্রম। আর সেই হিসাবে ইনডাইরেক্টটা কী হবে? কেম ফ্রম। তাহলে হি আনসার দ্যাট হি কেম ফ্রম স্যান কার্লোস, এটা তোমাদের ফর টুডে বইয়ের একটা গল্প, স্যান কার্লোস অ্যান্ড, এই জায়গাটায় দেখার বিষয়, অ্যান্ড, এই অ্যান্ডের পর স্মাইল, স্মাইল। তাহলে খেয়াল কর, ফ্রম স্যান কার্লোস হি স্যাড অ্যান্ড স্মাইল, সে বলেছিল এবং হেসেছিল। তাহলে কোনটা আগে হয়েছে? সে প্রথমে বলেছে তারপর হেসেছে, সে বলেছে হেসেছে তারপর বলেছে, এরকম না, বিষয়টা এরকম না। ফলে তুমি যদি প্রথমেই বলে দাও যে হি আনসার দ্যাট অথবা হি টোল্ড অ্যান্ড স্মাইল দ্যাট, এভাবে কোনোভাবে হবে না। তোমাকে স্মাইলটাকে কোথায় রাখতে হবে? ওই আনসারটা দেওয়ার পরে। ফলে আনসারটা হবে হি আনসার দ্যাট হি কেম ফ্রম স্যান কার্লোস অ্যান্ড স্মাইল্ড, উত্তরটা দেওয়ার পর সে হেসেছে। এটা একটা জিনিস দেখার বিষয়। দ্বিতীয় বিষয়, এই ধরনের জিনিস যখন পাবা, ইউ সি, ইউ নো, এরকম যখন পাবা সেন্টেন্সের মাঝখানে, আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমালস, এই ইউ সি এর কোনো বাংলা মিনিং নাই, কোনো বাংলা মিনিং। আমি পশুদের দেখাশোনা করছিলাম, আমি তাদের দেখাশোনা করছিলাম, লোকটা রিপিট করছিল, ওটা কনফ্লিক্ট একটা ইউনিট আছে, সেখান থেকে গল্পটা আসে। ওকে, সো উনি ভীষণ নার্ভাস ছিলেন, উনি লাইনটাকে রিপিট করছেন। এবং আমরা বাংলায় অনেক সময় এরকম বলি, বুঝছো, এই বুঝছো বলে যে কথাটা বলি, এগুলো মুদ্রা দোষ বলা হয় আমাদেরকে। ঠিক সেরকম ইংরেজদেরও মুদ্রা দোষ আছে, তারা ইউ সি, ইউ নো এগুলো ইউজ করে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ডিড ইউ গো টু স্কুল টুডে, ডিড ইউ গো টু স্কুল টুডে, সে আমাকে উত্তর দিল
ইউ নো আই ওয়েন্ট টু স্কুল টুডে বাট আই ওয়াজ নট। তাহলে প্রথমে ইউ নোটা মানে কি? আমি তাকে প্রশ্ন করলাম ডিড ইউ গো টু স্কুল টুডে, সে আনসারটা শুরু করলো ইউ নো আই ওয়েন্ট টু স্কুল টুডে বাট, এভাবে চালাচ্ছে। তাহলে এই ইউ নোর কোনো মানে আছে? নাই। এগুলো হচ্ছে কথাটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, কন্টিনিউ করার জন্য আমরা ব্যবহার করি। কী দিয়ে ভাত খেয়েছো, তোমাকে জিজ্ঞেস কী দিয়ে ভাত খেয়েছো, বুঝছো আজকে, বা বুঝছেন আজকে না আমার আম্মু ভীষণ অসুস্থ, এরকম। তাহলে ওই যে প্রথমে তুমি বুঝছো বা বুঝছেন ইউজ করছো, এই শব্দটা দ্বারা তুমি কি আসলে কিছু মিন করছো? না, এগুলো হচ্ছে কথা চালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় বাংলায়, ঠিক ইংলিশে ইউজ করা হয় ইউ সি ইউ নো। তাহলে এই ধরনের ফ্রেজগুলোকে তুমি ইউজ করবে না, এটা সরাসরি তুমি বসিয়ে দিবা। হি অ্যাডেড দ্যাট, তুমি যদি পরের লাইন শুরু করতে চাও, হি অ্যাডেড দ্যাট হি হ্যাড বিন টেকিং কেয়ার অফ অ্যানিমালস অ্যান্ড হি হ্যাড স্টেড টেকিং কেয়ার অফ অ্যানিমালস, এইভাবে চলবে। হি ফার্দার অ্যাডেড দ্যাট দিয়ে তারপর লাইনটা যোগ করবা। ওই ইউ সি ইউ নো টাইপের কোনো কিছুকে তুমি ব্যবহার করবা না। তাহলে এই প্যাসেজটাতে দুইটা জিনিস দেখার ছিল। একটা হচ্ছে আমি স্মাইল শব্দটাকে কীভাবে ইউজ করছি, উত্তরটা দেওয়ার পর স্মাইল ইউজ করছি। আরটা হচ্ছে ইউ সি ইউ নো এগুলো থাকলে এগুলোকে বাদ দিতে হবে। ওকে, আমরা মনে হয় আরেকটা প্যাসেজ করতে পারবো, আরেকটা প্যাসেজ। আচ্ছা, এরপর আরেকটা প্যাসেজ তুমি পাবা, সেটা হচ্ছে প্যাসেজ নাম্বার 10। প্যাসেজ নাম্বার 10 এগুলো হচ্ছে যেসব প্যাসেজে আমার মনে হচ্ছে যে কোনো ঝামেলাযুক্ত লাইন আছে বা এক্সপ্লেইন করার দরকার আছে, সেগুলো আমি এভাবে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। আর বাকিগুলো আনসার তুমি করবা, আমি হয়তো পরবর্তীতে একটা আনসার শিট দিয়ে দিব, বা তুমি না পারলে তুমি আমাকে জিজ্ঞেস করবা। ওকে, তবে যেগুলো ঝামেলাযুক্ত সেগুলো আমি এখানে করে দিচ্ছি। নাম্বার 10, হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? কেউ একজন প্রশ্ন করেছে। উই আর রিপ্লাইড ওয়ান অফ দ্য ফ্রেন্ডস স্ট্রেঞ্জার্স, আমরা অপরিচিত মানুষ। উই শ্যাল গো আ লং ওয়ে, আমরা অনেক দূর যাব। উই ওয়ান্ট শেল্টার ফর টু নাইট, আমরা আজকের জন্য আশ্রয় চাইছি। ওয়্যার উইল ইউ গো সেইড অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক জিজ্ঞেস করলো যে তোমরা কোথায় যাবা? তাহলে ওই হোয়াট, হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা তাহলে কে জিজ্ঞেস করছে? ওই ওল্ড ম্যান দিয়ে চালাবা, কারণ এখানে আশেপাশে আর কেউ নেই। ওকে, where will you go said an old man. To the hills replied another friend. Replied another friend, আরেকজন ফ্রেন্ড বললো আমরা পাহাড়ে যাব। তাহলে এটা তো পারবা, টু দ্য হিলস এটা পুরোটা বানাতে হবে, টু দ্য হিলস এটা পুরোটা বানাতে হবে। দে উড আগের লাইনটি কী ছিল? where will you go, where will you go, ফিউচারের প্রশ্ন করছে। তাহলে হবে কি, another friend replied that they would go to the hills, they would go to the hills, এভাবে দিচ্ছ। To the hills shouted an old man, shouted the old man, তাহলে বুঝতে পারছো ফ্রেন্ডের সাথে ওল্ড ম্যানের কথা হচ্ছে। দ্যাট মিনস প্রথম লাইনটা হু আর ইউ প্রশ্নটাও কে করেছে? ওল্ড ম্যান করেছে। আচ্ছা, এবার এই জায়গাটায় আসো, টু দ্য হিলস সাথে আবার কি দিয়েছে? এক্সক্লেমেটরি চিহ্ন, শাউটেড দ্য ওল্ড ম্যান, ওয়াই উইল ইউ গো টু দ্য ডেঞ্জারাস হিল। তাহলে ফ্রেন্ডটাকে জিজ্ঞেস করছিল তোমরা কোথায় যাবা, ফ্রেন্ডগুলো বললো আমরা পাহাড়ে যাব। তখন বৃদ্ধ লোকটা বললো পাহাড়ে, তোমরা ওই বিপজ্জনক পাহাড়ে কেন যাবা? তাহলে এই যে টু দ্য হিলস আছে, এই টু দ্য হিলসটাকে where will you go, আমি একে বলছি লিখছি না, টু দ্য হিলস said, এটা লিখতে হবে। রিপ্লাইড অ্যানাদার ফ্রেন্ড, সরি said না, রিপ্লাইড হবে। রিপ্লাইড another friend, replied another friend, to the hills shouted the old man, shouted the old man, তারপর why will you go to the, why will you go to the dangerous hills? আচ্ছা, এই লাইনটা বসে
The old man asked where they would go. Another friend replied that they would go to the hills. এবার প্রশ্ন হচ্ছে ওরা বলেছে যে টু দ্য হিলস, তাহলে আবার লোকটা টু দ্য হিলস বলছে কেন? এবং দেখো এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, পাহাড়ে, তোমরা কেন ওই ভয়ঙ্কর পাহাড়ে যাবা? দ্যাট ইজ পাহাড়ে কথাটা শোনার পর তিনি অবাক হয়েছেন। এই অবাক হয়েছেন এই জিনিসটাকে কিভাবে তুমি প্রকাশ করছো? দ্য ওল্ড ম্যান expressed his wonder hearing the answer and asked why they would go to the dangerous hills. তাহলে এই জায়গাটা দেখ, the old man expressed his wonder hearing the answer, এই জায়গাটা এখানে হচ্ছে এই লাইনটার উত্তর। তিনি ওদের উত্তরটা শুনে অবাক হয়েছেন, ভয় পেয়েছেন বলবো না কারণ এক্সক্লেমেটরি চিহ্ন আছে, ওকে, ভয় পেয়েছেন বলবো না কারণ উনি তো যাচ্ছেন না, তাহলে উনি কেন ভয় পাবেন? আর লোকগুলো ফ্রেন্ডগুলো তার পরিচিত কেউ না, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ওদের ওই পাহাড়ে যাওয়ার কথা শুনে তিনি অবাক হতে পারেন, তোমরা পাহাড়ে যাবা কেন? এই অবাক হওয়াটা দ্য ওল্ড ম্যান এক্সপ্রেসড হিজ ওয়ান্ডার হিয়ারিং দ্য আনসার, অথবা তুমি চাইলে আগেও আনতে পারো, হিয়ারিং দ্য আনসার দ্য ওল্ড ম্যান এক্সপ্রেসড হিজ ওয়ান্ডার, এই টু দ্য হিলস আর ইউজ করতে হবে না, এক্সপ্রেসড হিজ ওয়ান্ডার শাউটেড ইউজ করতে হবে না, অ্যান্ড আক্স দিয়ে পরের লাইনটা বসিয়ে দাও, and asked why they would go to the hills. পারবা? তাহলে এই পর্যন্ত থাকলো, মানে আমার জানা মতে 10-এর ভেতর আর কোনো প্রবলেম নাই। এবার 16 নাম্বার, 18 নাম্বার, 21 নাম্বার এই তিনটাতে প্রবলেম আছে। 16, 18, 21 এই তিনটাতে প্রবলেম আছে, এই তিনটা আমি করব। তোমাদের বাড়ির কাজ থাকবে, যেহেতু আজকে শুক্রবার, তোমরা কালকে শনিবার একটা বন্ধ পাচ্ছ, মানে আমার ক্লাস নাই, আগামী পরশু রোববার তোমাদের সাথে আমার ক্লাস। তোমরা করবা কি 1 থেকে 10-এর মধ্যে প্যাসেজ করে ফেলবা, 1 থেকে 10-এর মধ্যে প্যাসেজ করে ফেলবা, নিজে যেরকম করে পারো আনসার করে ফেলবা, কারণ ওগুলোতে কোনো ঝামেলা নাই। ঝামেলা থাকলে আমি এরকম লাইন ধরে ধরে করে দিতাম বোর্ডে, ওকে। আমার জানা মতে 1 থেকে 10-এর মধ্যে আর কোনোটার মধ্যে কোনো ঝামেলা নাই। সো এটা তোমার পারা উচিত, পারো না পারো তুমি করবা, খাতায় করবা। খাতায় করার পর আমি এই প্রথমে এই জিনিসগুলো শেষ করে, যেমন আজকে 10 পর্যন্ত করলাম না, আগামী দিন হয়তো 11 থেকে 20 বা তারপর যা আছে ওগুলোর মধ্যে যেগুলো ঝামেলা আছে ওগুলো করে দিব। এরপর ঝামেলাগুলো শেষ হওয়ার পর এবার তোমাকে জিজ্ঞেস করব, যেগুলো তোমাকে বাড়ির কাজ দিয়েছিলাম সেগুলো কোনটা করতে তোমার প্রবলেম হয়েছে। তাহলে আপাতত শুধু আমি বোর্ডে যেগুলো দেখিয়েছি ওগুলোতে কোনো প্রশ্ন থাকলে তুমি প্রশ্ন করবা, কিন্তু যেগুলো আমি বোর্ডে দেখাইনি আজকে ওগুলো নিয়ে কোনো প্রশ্ন করবে না, ওগুলো তুমি খাতায় লিখে রাখবে, তুমি পারো না পারো করবে। একটা জিনিস বলি, আমি যতই বোর্ডে দেখাই না কেন, তুমি যদি প্র্যাকটিস না করো এটা কোনো কাজে আসবে না। আমি মাত্র 3টা না 4টা বোর্ডে দেখিয়েছি, 1 থেকে 10-এর মধ্যে 3টা বা 4টা বোর্ডে দেখিয়েছি, তাহলে আরও 5 থেকে 6টা রয়ে গেছে, 7টা রয়ে গেছে। কারণ এগুলো যদি তুমি প্র্যাকটিস না করো তুমি বুঝতে পারবে না যে তুমি কোনটাতে আটকাচ্ছ। সেজন্য বলছি তুমি যেভাবেই পারো করে ফেলবা, আনসার করে ফেলবা, তোমার মাথায় যা আসে। আরে এটা তো পারছি না, না পারলেও চেষ্টা করো, আচ্ছা এটা স্যারকে জিজ্ঞেস করবো, হ্যাঁ স্যারকে জিজ্ঞেস করবো পরে, কিন্তু আগে তুমি আনসার করে ফেলবা। তুমি আনসার করে ফেলে, কারণ আমাদের হিউম্যান মাইন্ডটা অনেক অনেক বেশি, বুঝছো, অনেক অ্যাডভান্স। সে যখন একেবারে দেয়ালে পিঠ থেকে যায়, বলে না, দেয়ালে পিঠ থেকে গেলে সে তখন পদ্ধতি উদ্ভাবন করে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন বলে। প্রয়োজন যখন হয় তখন পদ্ধতি আবিষ্কার হয়ে যায়, যেটা আগে হয়তো হতো না। কোনো জিনিসকে তুমি হয়তো ইম্পসিবল মনে করো, কিন্তু যখন দেখছো যে এটা করা ছাড়া আর কোনো উপায় নাই, তখন তুমি করতে গিয়ে দেখছো এটা আসলে সহজ। সো আমি তোমাকে ওই প্রান্ত পর্যন্ত ঠেলে দিতে চাই, একদম লাস্ট প্রান্ত, না এটা করব, পারছি না, ওকে ঠিক আছে, আমার মাথায় যা আসে আমি আনসার করি, পরে তো আনসার করার জন্য আমি আছি, আমি আনসার দেখাবো বা পারো, তুমি না বুঝলে আমি বুঝাবো, কিন্তু ফার্স্টে তুমি মনে করো যে তুমি পরীক্ষা হলে বসে এটা আনসার করছো। তাহলে তোমার বাড়ির কাজ থাকবে 1 থেকে 10-এর মধ্যে আমি যেগুলো করাইনি
সেগুলো আনসার খাতায় করে রাখা, যাতে পরবর্তীতে আমি আনসার করলে বা আনসার শিট দিলে তুমি মিলাতে পারো এবং তখন প্রশ্ন করতে পারো। ঠিক আছে, তাহলে আপাতত আগামী রোববার ক্লাস। ওকে, বাবাই দেন স্যার, টেক কেয়ার।